অপরাধী কে? লিখেছেন চিরঞ্জীব সেন। বাড়িখানা টালিগঞ্জের শেষ প্রান্তে। পুরনো হলদে রঙের দোতলা বাড়ি, বেশি বড় নয়, গায়ে শ্যাওলার ছোপ, তবে বাড়ির কম্পাউন্ড মস্ত বড়। চারিদিকে পাঁচিল ঘেরা, ধারে ধারে নানা রকমের গাছ, ফটক থেকে গাড়ি বারান্দা পর্যন্ত লাল কাঁকড়ের রাস্তা, ভেতরে নানা রকমের ফুল গাছ। তখনও দেশ ভাগ হয়নি, এত ভিড় জমেনি। টালিগঞ্জ অনেক ফাঁকা ছিল। বাড়িটার একটা বিলিতি নাম ছিল পিস টকেজ। কোনো এক সাহেবের বাংলো ছিল এটি। সাহেব যখন বিলেত চলে যায় তখন তার কাছ থেকে বাড়িখানি কিনে নেয় জয়ন্ত বোস। জয়ন্ত বোস পুরনো মোটর কেনা বেচার ব্যবসা করে, আর শেয়ার মার্কেটেও ফাটকা খেলে। বেশ দু পয়সা আছে, আচারে ব্যবহারে পুরো সাহেব। সুদর্শন, বয়স 40 বোধ হয়। কলকাতায় যেসব ক্লাবে রাতের আড্ডা জমে ওঠে সেসব ক্লাব মহলে জয়ন্ত বোস সুপরিচিত। গভীর রাত্রি পর্যন্ত সেই সব ক্লাবে মোটা মোটা টাকার বাজি রেখে ফ্ল্যাশ খেলা চলে। কাবেরী পালকে বিয়ে করে জয়ন্ত রাতারাতি বিখ্যাত হয়ে পড়ে। কাবেরী, তার 2 বোন নর্মদা ও তৃপ্তির নাম কলকাতা শহরের হাই সোসাইটিতে কে না শুনেছে। 3টি বোনই স্বনামধন্যা। নর্মদা বড় ঘরেই তার বিয়ে হয়েছে। ছোট তৃপ্তি, সে এনগেজড। কাবেরী বর জোটাতে পারছিল না। 9 o'clock ক্লাবে জয়ন্তের সঙ্গে তার পরিচয়। মোটর ব্যবসায়ী জয়ন্তর নিত্য নতুন মোটর গাড়ির প্রতি কাবেরী অধিকতর আকৃষ্ট। জয়ন্তকে বিয়ে করে কাবেরী। আফসোস করেনি, জয়ন্ত তাকে আরামেই রেখেছে। জয়ন্তকে তার বেশ পছন্দ হয়েছে। নৃত্যে কাবেরীর খুব সুনাম। এখনো মাঝে মাঝে ডাক আসে। পার্ক সার্কাসে জয়ন্তর গ্যারেজের কাছে এক স্কুলে সে সপ্তাহে 3 দিন ডান্সিং লেসন দেয়। কাবেরী সুন্দরী না হলেও তার সুঠামো দেহ ভঙ্গিমা সুন্দর। পিস টকেজে সত্যি শান্তি বিরাজ করে। বাড়িতে আর কেউ নেই, জয়ন্ত আর কাবেরী। কেউ কারো ব্যাপারে নাক গলায় না, নিজেরা নিজেদের মতোই থাকে। এরা দুজন ছাড়া আছে জয়ন্তের নিজস্ব বৃত্ত নীলকণ্ঠ, কাবেরীর নিজস্ব ঝি করুণা, নীলকণ্ঠের বউ বাবুর্চি, বাগানের মালি লক্ষণ, আরও একজন ঝি ও চাকর। সেদিন ক্লাব থেকে জয়ন্ত যখন বাড়ি ফিরল তখন বেশ রাত্রি হয়েছে, 1টা বেজে গেছে। চুপি চুপি নিজের ঘরে ঢুকে পোশাক বদলে চুপচাপ শুয়ে পড়ল। পাছে আওয়াজ হয়, কাবেরীর ঘুম ভেঙে যায়। সেজন্য সে যেমন নিঃশব্দে বাড়িতে ঢুকেছিল সেরকম নিঃশব্দে শুয়ে পড়ল। পরের দিন সকাল, তখন বেশ বেলা হয়েছে। ব্রেকফাস্ট টেবিলে নীলকণ্ঠ কেবল জয়ন্তর একা ব্রেকফাস্ট নিয়ে এলো, কাবেরীর নয়। খবরের কাগজ থেকে মুখ না তুলেই জয়ন্ত নীলকণ্ঠকে জিজ্ঞাসা করলো, তোর বৌদি কই রে? বৌদি কই? আমি তো জানি না, সকালে উঠে কোথাও গেছেন বোধহয়। নীলকণ্ঠ জবাব দিল। সত্যি তো, বাড়িটা যেন নিঃশব্দ। জয়ন্ত হঠাৎ যেন অনুভব করলো বাথরুমে জলের শব্দ সে পায়নি। কাবেরীর গুনগুন গানও সে শোনেনি। রেডিওটাও সে খোলেনি আজ। এত সকালে তাকে না বলে কাবেরী গেল কোথায়? করুণা, ডাকলো জয়ন্ত। করুণা ফুলদানিতে ফুল রাখছিল, নিঃশব্দে জয়ন্তের সামনে দাঁড়ালো। তোমার বৌদি কোথায় গেছে? জিজ্ঞাসা করলো জয়ন্ত। মাথার কাপড়টা একটু টেনে দিয়ে করুণা উত্তর দিল, আমি তো জানি না দাদাবাবু। তিনি তো কাল রাত্রিরে নিজের বিছানায় শোননি। আমি মনে করলুম বুঝি আপনার ঘরে ঘুমোচ্ছেন। না তো, জয়ন্ত বলল। কোথাও বেরোতে দেখেছ? না, তিনি তো কোথাও যাননি। সে কি, কোথায় গেল? উদ্বিগ্ন জয়ন্ত চেয়ার ছেড়ে উঠল। কাবেরীর ঘরে এলো, মশারি ফেলা রয়েছে। জয়ন্ত মশারি তুলে দেখলো কাবেরী তো নেই, এমনকি সে বিছানায় শুয়েছিল তার আভাসও নেই। করুণা বলল, বৌদি কাল রাত্রিরে 9টার সময় ফিরে এলেন বললেন।
করুণা, খাবারটা আজ আমার ঘরেই রেখে দিস। আমি যখন বৌদির খাবার গুছিয়ে নিয়ে ওপরে গেলাম, তখন বাইরে শাড়ি জামা ছেড়ে রাত্রি যে সেমিজটা পরে ঘুমোন, সেইটি পরে সোফায় বসে খুব মন দিয়ে একটা বই পড়ছেন। আমি একটা ছোট টেবিলে বৌদির খাবার সাজিয়ে দিলুম। তার খাওয়া শেষ হতে হাত মুখ ধুয়ে দেবার পরই তিনি বললেন, আমার চুলটা খুলে দে। আমি চুল খুলে বেশ করে আঁচড়ে দিলুম। তিনি বললেন, বইটি ভারী মজার রে। আমি তখন বৌদি ছাড়া শাড়ি জামা বডি সব আলনায় গুছিয়ে রেখে নিচে গেলুম। তারপর আমি আর কিছুই জানি না। কি একটা অজানা আশঙ্কায় জয়ন্তের বুক ঢিপ ঢিপ করতে লাগলো। তার গলা শুকিয়ে গেল। সমস্ত বাড়িটা ফাঁকা হয়ে গেল, যেন কাবেরী নেই। কোথায় গেল সে? করুণাকে বলল, দেখ তো কি জামা কাপড় পরে বেরিয়েছে সে। করুণা সব দেখে বলল, না দাদাবাবু, সবই ঠিক আছে। তিনি যদি বাড়ি থেকে কোথাও গিয়ে থাকেন, তাহলে তো সেই সেমিজটা পরেই বেরিয়েছেন, এমনকি চটিও পায়ে দেননি। জয়ন্ত ঘরে এলো। সত্যি তো, টেবিলের ওপর কাবেরীর ভ্যানিটি ব্যাগ পড়ে রয়েছে, ভিতরে গোটাকুটি টাকাও রয়েছে। আলমারি বা ড্রেসিং টেবিলেও কেউ খোলেনি। ড্রেসিং টেবিলের ড্রয়ারে কিছু গয়না রয়েছে। আশ্চর্য তো, কাবেরী শুধুমাত্র একটা রাত্রিবাস পরে নিরুদ্দেশ হলো। অবিশ্বাস্য। ততক্ষণ বাড়ির অপর সব লোকজনও ওপরে উঠে পড়েছে। সমস্ত বাড়ি বাগান তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও কাবেরী নেই। তাজ্জব ব্যাপার, কাবেরী কি উবে গেল? জয়ন্ত চুপ করে চেয়ারে বসে কি যেন ভাবতে লাগলো। তারপর উঠে টেলিফোন করতে লাগলো যেখানে কাবেরী যেতে পারে। না, কাবেরীর খবর কেউ জানে না। অগত্যা পুলিশকে খবর দেয়া হলো। পুলিশ এলো। যে ইন্সপেক্টরটি এলেন তাকে বেশ প্রখর বুদ্ধিসম্পন্ন বলে মনে হলো। নাম ব্যানার্জি। চওড়া কাঁধ, চওড়া চোয়াল, স্বাস্থ্যবান, দীর্ঘ, চটপটে। একে একে সকলকে জেরা করলেন। কেউ এমন কিছু বলতে পারল না যা থেকে সামান্য হদিশটুকু পাওয়া যায়। কেবল লক্ষণ মালি বললে, বৌমা বাড়ি আসবার পর সে রোজকার মতো কুকুর দুটো ছেড়ে দিয়েছিল। জেরার উত্তরে সে বলল যে পরিচিত কাউকে দেখলে কুকুর দুটি চেঁচায় না, কিন্তু অপরিচিত কাউকে বাগানে আসতে দেখলেই তারা ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। ব্যানার্জির সন্দেহ হলো নীলকণ্ঠ লক্ষণকে, কিন্তু এরাই বা কাবেরীকে গুম করবে কেন? টাকা পয়সার লোভে? কিন্তু বাড়ি থেকে তো কিছুই হারায়নি। তাহলে ব্যানার্জির কপাল ঘেমে উঠল। হতে পারে একটা ব্যাপার, বাইরের কোনো লোকের কাছ থেকে টাকার লোভে তারা হয়তো কাবেরীকে বিক্রি করে দিয়েছে। এতক্ষণে হয় তারা কাবেরীকে কোনো দূর দেশে চালান করে দিয়েছে, কিংবা হয়তো এখানে কোথাও গুম করে রেখেছে। জয়ন্ত বোসের কাছে কাবেরীর মুক্তিপণ হিসেবে অনেক টাকা দাবি করে একখানা চিঠি দেবে। কিন্তু এও কি সম্ভব? ব্যানার্জি মনোভাব প্রকাশ করলো না। ব্যানার্জি জয়ন্তকে নিয়ে কাবেরীর ঘরে ঢুকলো। করুণাকে ডাকা হলো। সে আগে জয়ন্তকে যা বলেছিল তারই পুনরাবৃত্তি করলো। নতুন কিছুই বলতে পারল না সে। এটুকুই বোঝা গেল যে কাবেরী স্বেচ্ছায় বাড়ি ছেড়ে যায়নি। কোনো মেয়ে একখানি মাত্র রাত্রিবাস পরে বাইরে বাইরে তো দূরের কথা, নিজের ঘরের বাইরেই আসে না। চুরি ডাকাতির লোভেও কেউ যদি তাকে খুন করে, ঘরে তারও প্রমাণ নেই। ব্যানার্জি ঘরের পূর্ব দিকে জানলার কাছে গেল। জানলার করাত নেই। জানলা দিয়ে মুখ বাড়িয়ে ব্যানার্জি এদিক ওদিক দেখলো। নিচে ফুটপাতের মতো বাঁধানো সরু রাস্তা বাড়িটিকে ঘিরে রেখেছে। হঠাৎ ব্যানার্জি জানলার চৌকাঠে সামান্য একটু সাদা গুঁড়ো মতো কি একটা দেখলো। পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বার করে সেটিকে ভালো করে দেখলো। তারপর পকেট থেকে একটা বুরুষ আর ছোট একটা খাম বার করলো, আর ওই বুরুষ দিয়ে সেই সাদা গুঁড়োটাকে নিয়ে খামে ভরলো। রাত্রে কাবেরী যে শাড়ি জামা পরেছিল, ব্যানার্জি করুণাকে সেগুলি দেখাতে বলল। সেগুলি আনলায় গুছিয়ে রাখা হয়েছিল। ব্যানার্জি সেগুলো পরীক্ষা করতে লাগলো। ব্লাউজ থেকে একটা মৃদু অথচ মিষ্টি সুবাস পাওয়া যাচ্ছে।
ব্যানার্জি নিঃশ্বাস টেনে কয়েকবার ঘ্রাণটা নিয়ে ব্লাউজটা জয়ন্তের হাতে দিল। জিজ্ঞাসা করলো, আপনার স্ত্রী কি এই এসেন্স ব্যবহার করতেন? জয়ন্ত কয়েকবার ঘ্রাণ নিয়ে বলল, না, তবে করুণা ভালো বলতে পারবে। করুণা ব্লাউজটা নাকে চেপে ধরে ঘ্রাণ নিয়ে বলল, না, দাদাবাবু ঠিকই বলেছেন। এই কথা বলে কাবেরীর হ্যান্ডব্যাগ খুলে তার রুমালটা বার করে দিল। ব্যানার্জি আর জয়ন্ত দুজনেই ব্লাউজের গন্ধ আর রুমালের গন্ধের পার্থক্যটা সহজেই বুঝতে পারল। তাহলে কাবেরীর ব্লাউজ এই গন্ধ এলো কোথা থেকে? শুধু ব্লাউজ নয়, যে সোফাটায় কাবেরী বসেছিল সেই সোফা থেকেও সেই গন্ধ পাওয়া যাচ্ছে। অথচ কাবেরী তার বাইরে সেই শাড়ি ব্লাউজ পরে সোফায় বসেনি। করুণার কথা অনুযায়ী কাবেরী যখন সোফায় বসেছিল তার পরনে গোড়ালি পর্যন্ত ঝুলওলা নৈশবাস ছিল। ব্যানার্জি এক সমস্যার সমাধান করতে গিয়ে আর এক সমস্যার সম্মুখীন হলো। যাবার আগে ব্যানার্জি কাবেরীর ঘর থেকে কয়েকটা আঙুলের ছাপ নিল আর বাড়ির কম্পাউন্ডটা ভালো করে ঘুরে দেখল। পুলিশ চলে গেল, ভিড়ও সরে গেল। বাড়িতে তখন শোকের ছায়া নেমে এসেছে, সারা বাড়িটা থমথম করতে লাগলো। খবর পেয়ে বিকালবেলা ভবানীপুর থেকে জয়ন্তর ছোট বোন ছায়া এলো। আপাতত সে দাদার কাছেই থাকবে, দাদাকে দেখাশোনা করবে। 3-4 দিন কেটে গেল। কাবেরীর অন্তর্ধানের কোনো হদিশ পাওয়া গেল না। পুলিশ সন্দেহজনক নানা জায়গায় হানা দিল, নানা লোককে জিজ্ঞাসাবাদ করলো, কেউ কিছু বলতে পারল না। যে সময় কাবেরী নিরুদ্দেশ হয়েছে বলে অনুমান করা হলো, সে সময় টালিগঞ্জের ওই অঞ্চলে নৈশ বাস করা কোনো মহিলাকে কেউ দেখেনি। কোনো ট্যাক্সি বা ঘোড়ার গাড়িতে কোনো মহিলা সাওয়ারিও হয়নি। আঙুলের যে ছাপ ব্যানার্জি নিয়ে গিয়েছিল সেগুলো কাবেরী আর করুণার। সেই সাদা গুঁড়োটুকু পরীক্ষা করে জানা গেল সেটি কেরালা মার্বেলের গুঁড়ো। পিস কটেজের পূর্ব দিকে একটি বাগানওয়ালা বাংলো বাড়ি আছে, পশ্চিম দিকটা ফাঁকা। প্রতিবেশীদের সঙ্গে জয়ন্ত বা কাবেরীর আলাপ পরিচয় ছিল না। পূর্ব দিকের বাংলোয় যিনি থাকেন তিনি একজন ভাস্কর, বাঙালি নন, ঠিক কোন দেশি কে জানে। গেটে কাঠের ছোট সাইনবোর্ড লেখা আছে, ভিক্টর পিটার লোবো। এখানে কোথা থেকে এলো কে জানে। ব্যানার্জি যখন শুনল যে লোকটা ভাস্কর, তখন তার সন্দেহ হলো সে হয়তো কেরালা মার্বেলের গুঁড়ো ব্যবহার করে। ব্যানার্জি তখনই সাদা পোশাকে একজন লোককে লোবো বাংলোয় পাঠালো। ফিরে এসে সে যা রিপোর্ট দিল তাতে ব্যানার্জির কিছুই সাহায্য হলো না। এইটুকু শোনা গেল যে লোবো সাহেব কেরালা মার্বেলের গুঁড়ো ব্যবহার করে। বড়ই আশ্চর্যের ব্যাপার। সম্ভ্রান্ত ঘরের একজন মহিলা অদৃশ্য হয়ে গেলেন, তার কোনো সন্ধান পাওয়া গেল না এই 3-4 দিনের মধ্যে। এমন বিপদে কখনো ব্যানার্জিকে পড়তে হয়নি। আর 3-4 দিন কাটলো, খবরের কাগজে পুলিশের তীব্র সমালোচনা হলো। আজ নিরাপত্তার কতখানি অভাব খবরের কাগজের সম্পাদকরা এইটুকু পাঠকদের উত্তম রূপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। বাস্তবে কি কাবেরীর অন্তর্ধান রহস্য ভেদ করতে না পারলে তাকে উপরওয়ালাদের কাছে বেইজ্জত হতে হবে। সেদিন সন্ধ্যার পর থানায় বসে ব্যানার্জি বোধ হয় এইসব চিন্তা করেছিল। এমন সময় ঝনঝন করে টেলিফোন বেজে উঠল। টেলিফোন করেছে জয়ন্ত বোস। সন্ধ্যা থেকে তার বোন ছায়াকেও পাওয়া যাচ্ছে না। কাবেরীর মতো সেও উবে গেছে। যথারীতি ব্যানার্জি তদন্ত শুরু করলেন। এবার কোথাও হদিশ পাওয়া গেল না। জানা গেল বিকেলবেলায় একতলায় ডাইনিং হলে ছায়া একাই ছিল। নীলকণ্ঠকে ছায়া ভবানীপুরের যোগুবাবুর বাজারে পাঠিয়েছিল। লক্ষণ মালিও বাড়ি ছিল না, বাবুর্চি তখনও আসেনি। করুণা ছাদে না কোথাও যেন ছিল। জয়ন্ত দোতলার নিজে ঘরে ইজি চেয়ারে চুপচাপ শুয়েছিল। হঠাৎ তার খেয়াল হলো ছায়ার ডাইনিং হল থেকে কি যেন আনতে নিচে গেছে। অনেকক্ষণ হলো তবুও ফিরছে না দেখে সে ছায়ার নাম ধরে কয়েকবার ডাকলো। সাড়া না পেয়ে তাড়াতাড়ি নিচে নেমে এলো। ডাইনিং হল অন্ধকার, কিন্তু কোথায় ছায়া? তখন সবে সন্ধে হয়েছে। বাড়ির কম্পাউন্ডারের সমস্ত আলো জেলে তন্ন তন্ন করে খোঁজা হলো, ছায়ার কোনো পাত্তা পাওয়া গেল না। জয়ন্ত একবারে মুচড়ে পড়েছে। সে বাড়িতে উপস্থিত থাকতে এইভাবে তার বোন অদৃশ্য হয়ে গেল। সে কি করে ভগ্নিপতিকে মুখ দেখাবে? জয়ন্ত ছোট ছেলে মতো আবদার করে ব্যানার্জিকে বলতে লাগলো,
যেমন করে পারেন আপনি ছায়াকে খুঁজে দিন। ডাইনিং হলে ঢুকে ব্যানার্জি চমকে উঠল। সে মৃদু অথচ মিষ্টি সুবাস, আবার যেন জোর ঘুম পায় যেন। এটা কি কোনো সুগন্ধি না ওষুধ? কে জানে কি রহস্য লুকিয়ে আছে এই নাম না জানা সুবাসে। সে রাতের মতো এনকোয়ারি শেষ করে ব্যানার্জি ফিরে গেল। রাত্রে তার ভালো ঘুম হলো না। সে রাত্রে ধরে অদ্ভুত অন্তর্ধানের বিষয় চিন্তা করছে। ভোর হতে না পেতে পিস কটেজের বাগানে সে ঢুকে পড়ল। মালিক সবেমাত্র উঠে খুরপি হাতে বাগানে কাজ করছে। ব্যানার্জিকে দেখে কদিনেই চিনেছে। সে নিজের মনে মনে কাজ করতে লাগলো। একটা পুরোনো আমলের বাড়িখানা টালিগঞ্জের নবাব পরিবারের কেউ কখনো তৈরি করেছিল হয়তো। এরই মধ্যে কোথাও কোনো অদৃশ্য অজানা দরজা আছে। দরজাটা হয়তো বাড়ির মেঝেতে কোথাও আছে, যেখানে পা পড়লে মানুষ হয়তো গভীর অতলে চলে যায়। তারপর কোনো পাত্তা পাওয়া যায় না। কিন্তু মিষ্টি আর মৃদু সুবাসটা, সেটা হয়তো ওই পাটাতন ফাঁক করার সঙ্গে সঙ্গে মাটির নিচে কোনো জায়গা থেকে বেরিয়ে আসে। সেই রহস্য ভেদ করতে হবে। কিন্তু বাড়িতে এত লোক থাকতে দুজন যুবতী বা এইভাবে পাতালে অদৃশ্য হলো কেন? পায়চারি করতে করতে ব্যানার্জি বাগানের পূর্ব দিকে পাঁচিলের ধারে এসে পড়েছে। পাঁচিল ঘেঁষে একটা দেবদারু গাছ ওঠায় পাঁচিলটা অনেকটা ভেঙে গেছে। সেখান দিয়ে একজন লোক আসা যাওয়া করতে পারে। সেখানে ব্যানার্জি একটু দাঁড়ালো, লক্ষ্য করলো কয়েকটা ইঁট যেন কে সরিয়েছে। স্পষ্ট দুটো জুতোর ছাপ। ব্যানার্জি গভীর চিন্তায় মগ্ন হলো। চুপ করে দাঁড়িয়ে সে কথা ভাবতে লাগলো। কারো একটা কাশির শব্দে ব্যানার্জির চিন্তা যেন ছিঁড়ল। মুখ তুলে দেখলো পূব দিকের বাড়ির পাঁচিলের ধারে লম্বা কৃষ্ণকায় একজন প্রৌঢ় তার দিকে চেয়ে রয়েছে। গায়ে সিল্কের শার্ট, পরনে ফুল প্যান্ট, হাতে একটা ছড়ি। সে নিজেই নিজের পরিচয় দিল। আমি পিটার লোবো। সে জানতে চাইলো, মিস্টার কি এই বাড়িটা কিনবার মতলব করছেন? ব্যানার্জির সুবিধেই হলো, সেও নিজের পরিচয় গোপন করে ফেলে সম্পত্তি ক্রেতার ভূমিকায় নিল। লোবোরও ইচ্ছে বাড়িখানা কেনে। দুজনের আলাপে একটু অগ্রসর হতেই লোবো ব্যানার্জিকে নিজের বাড়িতে চা খেতে ডাকলো। ব্যানার্জিও সেই সুযোগটাই খুঁজছিল। চা খাওয়া শেষ হলো। ব্যানার্জি লোবো স্টুডিও দেখতে চাইল। সানন্দে রাজি হলো লোবো। স্টুডিওতে ঢুকে ব্যানার্জির নাক মুচকে গেল। একটা মৃদু অথচ মিষ্টি সুবাস। এখানে গন্ধটা কিছুটা তীব্র, ঘুম পায়। স্টুডিওতে নানা মূর্তি, পুরুষ, নারী, ছোটোখাটো জীবজন্তু। একটা নারী মূর্তি বোধহয় সদ্য নির্মিত, কিন্তু কি চমৎকার, কি নিখুঁতভাবেই না তৈরি হয়েছে লোবো। মনে হয় যেন সত্য সত্যই নিরাবরণ কোনো এক যুবতী দাঁড়িয়ে আছে। ব্যানার্জি ঘুরে ঘুরে মূর্তিটার দিকে দেখতে লাগলো। পিঠের দিকের একটা অংশ তার মনোযোগ আকর্ষণ করলো। কথা বলতে বলতেই খানিকটা সে হাত বুলিয়ে কি যেন একটা দেখতে লাগলো। তারপরেই হঠাৎ ব্যানার্জি পিস্তল বার করে লোবোকে বলল, তুমি এবার ধরা পড়ে গেছো, সব স্বীকার করো। আচমকা এইভাবে ধরা পড়ে যাওয়ায় লোবো অত্যন্ত নার্ভাস হয়ে পড়ল। ব্যানার্জি তখন পিস কটেজের কম্পাউন্ড পার হয়ে লোবোর বাগানে ঢুকলো। তখন পা যেতে না যেতেই সে বাগানের রাস্তায় লোবোর জুতোর ছাপ দেখে চমকে উঠল। এই সেই একই ছাপ সে ভাঙা পাঁচিলের ওপর দেখছিল। স্টুডিওতে সে মৃদু ও মিষ্টি সুবাস তার সন্দেহ দৃঢ়তর করলো। কিন্তু ব্যানার্জি নিঃসন্দেহ হলো সেই নারী মূর্তি দেখে। পিঠের একটা অংশ থেকে সামান্য একটু প্লাস্টার অফ প্যারিস চটা উঠে গিয়েছিল। আর সেই জায়গায় হাত বোলা ব্যানার্জি চটা জায়গাটা একটু বড় করে ফেলেছিল। তারপর আঙুল দিয়ে টের পায় যে প্লাস্টার অফ প্যারিসের নিচে যা রয়েছে তা আসল নারীর মৃতদেহ। ব্যানার্জি আর দেরি করলো না। আতর্কিতভাবেই সে লোবোকে পরাভূত করলো। লোবো পরে সব দোষ স্বীকার করলো। সে বহুদিন থেকেই নিজের ঘরের জানলার আড়ালে দাঁড়িয়ে দূরবীনের সাহায্যে কাবেরীকে দেখেছে এবং শিল্পী হিসেবে তার সুগঠিত দেহ দেখে মুগ্ধ হয়েছে। মানব দেহকে মমি করে পাথরের মূর্তিতে রূপান্তরিত করার কৌশল সে পুরনো ফরাসি বই পড়ে আয়ত্ত করেছে। সেই মৃদু ও মিষ্টি সুবাস হলো তীব্র একটা বিষ। সেই বিষের কণিকা মাত্র রক্তস্রোতে মিশলে এমনকি
জোরে ঘ্রাণ নিলেও মৃত্যু। কুকুর দুটোকে লোবো প্রায় 1 মাস ধরে মাংসের টুকরো খাইয়ে খাইয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছিল। ঘটনার দিন সে অলক্ষ্যে বাগানে ঢুকে কুকুর দুটোকে একটু আড়ালে সরিয়ে বেঁধে রাখে। নিজের বাড়ির থেকে সে আগেই দেখে নিয়েছিল যে চেয়ারে বসে কাবেরী ঘুমিয়ে পড়েছে। সে আর দেরি করেনি। ছোট একটা মই এনে জানলায় উঠে ছোট্ট একটা হাইপোডার্মিক সিরিঞ্জ থেকে কাবেরীর ঘাড়ে একটা তীব্র বিষের সামান্য একটু ইঞ্জেকশন করে দেয়। কাবেরী সঙ্গে সঙ্গেই মারা যায়। তারপর মৃতদেহটা কাঁধে ফেলে নিজের বাড়িতে নিয়ে আসে। পরে মই সরিয়ে আনে, কুকুর দুটোকেও ছেড়ে দেয়। এত সহজে সাফল্য লাভ করে তার সাহস বেড়ে যায় এবং পরেই ছায়া অদৃশ্য হলো। সন্ধ্যার অন্ধকারে সহজেই ছায়ার দেহ পাওয়া গিয়েছিল পিটার লোবোর স্টুডিওতে। ছায়া সুন্দর একটি নারী মূর্তিতে পরিণত হয়েছে। ব্যানার্জিকে পুলিশের লোক বলে লোবোর একবারেই সন্দেহ হয়নি। নইলে কি আর সে খাল কেটে কুমির আনে?